বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ভিতর 4700 সেনা অফিসারকে হত্যা করেছে। কি বললা? এবং পরবর্তীতে তিনি পলিটিক্যাল পার্টি গঠন করে রাজনীতিতে এসেছে। ঠিক একই রুট প্ল্যান অনুযায়ী বর্তমান বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানও রাজনীতিতে আসতে চায়। তিনি যখন সেনা শাসক হিসেবে প্রতাপের সাথে ডক্টর ইউনূসকে সার্ভিস দিচ্ছিলেন, ঠিক ওই সময় এনসিপির নিবন্ধন কিন্তু রেডি করে কমপ্লিট করে রাখছে। মানে এটা তার ব্যক্তিগত রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে তিনি ইউজ করতে পারবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি জামাত পাওয়ারে আসে তাহলে ভবিষ্যৎ জামাতের অঘোষিত আমির হিসেবে তিনি যুক্ত হতে পারেন। বিষয়গুলো ন্যারেটিভ মনে হলেও কিছু কিছু সিমটম আপনারা যদি ডট মিলান অনেক কিছুই জানতে পারবেন। যেমন মেজর জিয়াউল হাসান, সৎ দেশপ্রেমিক এই অফিসার সহ একাধিক সেনা কর্মকর্তাকে খুব শীঘ্রই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করার নীল নকশা আঁকা হচ্ছে। তুমি সব কি বলছো? ওয়াকারুজ্জামানের অপকর্মের বিষয়গুলো যেগুলো ক্যান্টনমেন্টের অভ্যন্তরে হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা ওয়াকারুজ্জামান করেছে, এইটা যেন বাইরে ফ্ল্যাশ না হয় আর এই তথ্যটা যেন জাতির সামনে থেকে আড়াল হয়ে যায়, এই জন্য 5 জন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ একাধিক সেনা কর্মকর্তাকে হত্যার নীল নকশা আঁকা হচ্ছে। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে তেমন শঙ্কাই তৈরি হয়েছে। চলুন সর্বপ্রথম মেজর জিয়াউল হাসানকে নিয়েই কথা বলা যাক। মেজর জিয়াউল হাসান তিনি কেন ওয়াকারুজ্জামানের টার্গেট হলেন? জিয়াউল হাসান ছিল এমটিএমসির সাবেক মহাপরিচালক, অর্থাৎ আমরা যে ফোনে কথা বলি টেলিকমিউনিকেশনের মাধ্যমে, সেখান থেকে যে সমস্ত কথোপকথনগুলো হয় সেই কথোপকথনের রেকর্ড সার্ভারে রাষ্ট্রীয়ভাবে গচ্ছিত থাকে তার ওই ডিপার্টমেন্টের আন্ডার। তো যেহেতু এই ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস জামাতের লেসপেন্সার গুলা সরাসরি দেখা রেগুলার করতে পারতো না, ফোনে কথা বলতো এবং তাদের ওই কথাগুলো রেকর্ড এবং তাদের ওই ষড়যন্ত্রগুলোর এভিডেন্স এই জিয়াউল হাসানের কাছে ছিল, কারণ তিনি ছিলেন এমটিএনসির মহাপরিচালক। মানে বলো কি, তুমি সত্যি বলছো? তখন শেখ হাসিনা সরকার উৎখাত হয়ে গেল, সর্বপ্রথম সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই মেজর জেনারেল জিয়াউল হাসানকে ডেকে পাঠান এবং জোরপূর্বক তাকে অবসরে পাঠান। আর এই ব্যাপারটা ডিজিএফআই কর্মকর্তারা অনেক আগেই জানিয়েছিল জিয়াউল হাসানকে যে আপনার উপর নজর রাখা হচ্ছে। তাকে সাবধান করে বলা হয়েছিল যে আপনার উপর নজরদারি করা হচ্ছে এবং খুব শীঘ্রই আপনি একটা বিপদে পড়তে যাচ্ছেন এবং সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে আপনাকে সরানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে। তখন বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান। ডিজিএফআই এর কাছ থেকে ইনফরমেশন পাওয়ার 24 ঘন্টার মাথায় তাকে গ্রেফতার করা হয় এবং সেটা অঘোষিত গ্রেফতার, অর্থাৎ সরকারি নথিভুক্ত গ্রেফতার নন। তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় 6ই আগস্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে ব্রিগেডিয়ার তানভীর তার দলবল নিয়ে 7ই আগস্ট জিয়াউল হাসানকে গ্রেফতার করেন এবং জিয়াউল হাসানকে গ্রেফতার করে প্রথমে বাড়িধারার একটা মেসে রাখা হয়, সেটাও ডিজিএফআই এরই মেস ছিল। 10 দিন তাকে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রাখার পর 16 তারিখে গ্রেফতার দেখানো হয় যে তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন, তাকে গ্রেফতার করেছে প্রশাসন। এখন একটা মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আসলো ব্রিগেডিয়ার তানভীর সহ তার সাঙ্গপাঙ্গরা, কিন্তু তাকে গ্রেফতার দেখানো হলো দেশ ছেড়ে পালানো অবস্থায়। সেনাবাহিনীর এই নাটকটা যে কেন, কি কারণে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের সে জ্ঞান ছিল না, কারণ পরবর্তীতে সেনাবাহিনী যে বাংলাদেশের সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূসের রাজাকারী কর্মকাণ্ড এবং পাকিস্তান প্রীতি ধীরে ধীরে সাধারণ মানুষের চোখ খুলে দেয় এবং মেজর জেনারেল জিয়াউল হাসানের মতো অনেক দেশপ্রেমিক অফিসারদের অনুপস্থিতি দেশের জন্য কতটা ভয়ানক পরিস্থিতি ডেকে আনতে পারে সেটা কিন্তু বিগত 19 মাসে আপনারা বুঝতে পারেন। ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। মেজর জেনারেল জিয়াউল হাসানকে মূলত কি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? বলা হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি গুম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি কেমন গুম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সে বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার না? তাই আমরা এই বিষয়টা এখন খতিয়ে দেখি। আচ্ছা বলো। গুম কমিশনের রিপোর্ট আপনারা জানেন, ইউনূস সরকারের আমলে গুম কমিশনের রিপোর্ট কিন্তু অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে সেটা ফলাও করে নিউজ করা হয়েছে যে গুম কমিশনের রিপোর্ট দাখিল করা হলো প্রধান উপদেষ্টার কাছে। এখন গুম কমিশনের রিপোর্টের 12 নম্বর পেজটা একটু আমরা ফলো করে দেখি। চলেন বিষয়গুলো একটু যাচাই বাছাই করা যাক। আমরা সর্বপ্রথম গুম কমিশনের রিপোর্টটা একটু পর্যালোচনা করেছি। এই রিপোর্ট পর্যালোচনা করে আমরা কিছু তথ্য পেয়েছি যেগুলো অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। ক্যালকুলেটিভলি আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারাও বুঝে যাবেন বিষয়টা কি। দেখেন, গুম কমিশনের রিপোর্টের 12 নম্বর পৃষ্ঠায় কোন কোন অফিসারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তার তালিকা আছে। সেখানে বলা হয়েছে 222 জনের সাক্ষাৎকার নিয়ে
এই রিপোর্টটা প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনীর লোক, পুলিশের লোক, অর্থাৎ সেনা, পুলিশ, সিভিলিয়ান সহ সব মিলায় 222 জন লোককে জিজ্ঞাসাবাদ করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়। এই 222 জনের মধ্যে জিয়াউল হাসানের কোনো জিজ্ঞাসাবাদের কোনো তথ্য নাই, তাকে জিজ্ঞাসাবাদ করাই হয় না। তো আপনি অভিযোগ করলেন তিনি গুমের অপরাধের সাথে জড়িত, অথচ তাকে জিজ্ঞাসাবাদ করলেন না, এটা কেমন হয়ে গেল না? তাহলে তদন্ত এখানে প্রশ্নবিদ্ধ না? অবশ্যই প্রশ্নবিদ্ধ। গুম কমিশনের রিপোর্টে 222 জনের সাক্ষাতের মধ্যে কেন মেজর জিয়াউল হাসানের কোনো তথ্য নাই এবং মেজর জিয়াউল হাসানের কোনো স্বীকারোক্তি নাই? তার মানে কি তার কাছ থেকে প্রাপ্ত তথ্য গুম কমিশন অন্তর্ভুক্ত করে নাই, নাকি প্রকৃতপক্ষে গুম কমিশন যে নিজেই একটা ভুয়া সেটা প্রমাণ হয়ে যাওয়ার ভয়ে জিয়াউল হাসানকে এখানে যুক্ত করে নাই? কোনটা? 7ই আগস্ট জিয়াউল হাসানকে গ্রেফতার করা হলেও কেন তাহলে তার সাক্ষাৎকার কিংবা জিজ্ঞাসাবাদ বা জবানবন্দি নেওয়া হলো না? এই প্রশ্নগুলো আমাদের মাথায় যখন ঘুরপাক খাচ্ছিল, তখনই 62 নাম্বার পেজের মাধ্যমে আমরা জানতে পারলাম ভিন্ন কিছু তথ্য। অর্থাৎ আপনারা যদি গুম কমিশনের রিপোর্টটা বের করেন, এখনো অনলাইনে আছে, যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। সেখানে 62 নাম্বার পেজে বলা আছে 2009 থেকে 2015 সাল পর্যন্ত সব মিলিয়ে 1569 জন গুমের শিকার হয়েছে। সব থেকে মজার ব্যাপার, গুম কমিশনের 62 নাম্বার পেজে বলা হয়েছে এই 1569 জনের মধ্যে 1282 জন ফেরত এসেছে। তাহলে 1569 থেকে 1282 বাদ দেন, বাকি থাকলো কত? 287 জন। এই 287 জনের মধ্যে রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে এই 287 জনের মধ্যে 36 জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। তাহলে থাকলো কয়জন? 251 জন। এই 251 জনের পরিণতি কি হয়েছে এটা এখনো পর্যন্ত রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ গুম কমিশনের দাবি এই 251 জন ব্যক্তির কোনো হদিস পাওয়া যায় না। এর মধ্যে ইলিয়াস আলীও আছে, যেটা নিয়ে বাংলাদেশে একসময় তুমুল আলোচনা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে 251 জন যাদের কোনো হদিস পাওয়া যায় না, এদেরকে তো কেউ না কেউ গুম করছে বা কোনো না কোনো পদ্ধতিতে গুম করা হয়েছে গুম কমিশনের অভিযোগ অনুযায়ী। তাহলে তারা কিভাবে গুমের শিকার হয়েছে সেটাও গুম কমিশনের রিপোর্টে উল্লেখ করা আছে। তো চলেন সেটাও একটু দেখা যাক। গুম কমিশনে জমা দেওয়া রিপোর্টের 73 নাম্বার পেজে বলা হয়েছে কে কিভাবে যুক্ত ছিল তার বর্ণনা। 287 জনের মধ্যে 25% র্যাব, 23% পুলিশ, 14% হচ্ছে ডিবি এবং সিটিটিসি অর্থাৎ কাউন্টার টেরোরিজম ইউনিট 5%, ডিজিএফআই 2.4% সাদা পোশাকে গুমের সঙ্গে জড়িত ছিল। তাহলে এখন আমরা হিসাব করলাম কত? 251 জন। এখন 251 জনকে যদি একটু শতকরা পার্সেন্টেজ দিয়ে ভাগ করি, তাহলে সেখানে দেখা যায় যে প্রতি যে র্যাব, ডিজিএফআই, আর্মি, পুলিশ সব মিলায়া জন প্রতি ভাগে পড়ে 2 জন করে ব্যক্তি। তাহলে ক্যালকুলেশন করে হিসাব যেটা দাঁড়ায় সেটা হচ্ছে র্যাব, ডিজিএফআই, আর্মি সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট সর্বোচ্চ 3 জন করে ব্যক্তিকে গুম করেছে এবং তারা গুমের সঙ্গে জড়িত। এখানে মেজর জেনারেল জিয়াউল হাসানের সম্পৃক্ততাটা কোথায়? প্রত্যেকটা ডিপার্টমেন্ট 3 জন করে গুম করছে, সব মিলায় 251 জন, কোনো হদিস নাই। তাহলে এই যে 251 জনের পরিবার, তারা কোথায়? তারা কেন আওয়াজ তোলেন? হাতে গোনা কয়জন আওয়াজ তোলেন? দেখবেন একটা এনজিও, কমন একটা এনজিওর নাম আসে, মায়ের ডাক এনজিও। ভাই, আমার পরিবারের কেউ গুম হলে সেটার কি গলাবাজি কোনো এনজিও করবে? করবে না। তাহলে আমার পরিবারের কেউ গুম হইলে তার পক্ষে কথা বললে আমার পরিবারের লোকজনই বলার চেষ্টা করবে, তাই তো? দৌড়াদৌড়ি করলে পরিবারের লোকই করবে, কোনো এনজিও তো করার কথা না। তাহলে এনজিও কেন লাফালাফি করতেছে? আর যাদেরকে নিয়ে আসা হচ্ছে, এই মায়ের ডাক এনজিও সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলাম ছোট ছোট অনাথ শিশুদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ছোটবেলা থেকেই বড় করে এবং বড় করার পর তাদের মগজে ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হয় তোমার বাবাকে কিন্তু সরকার গুম করেছে, যাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়। এরাই মোটামুটি একটু টিনেজ হয়ে গেলে এদেরকে নামায় দেয় প্রেস কনফারেন্স ব্যবসায়। এটা খুব একটা ভালো ব্যবসা। আর এই চ্যারিটি ফান্ডের টাকা দিয়ে এই যে লালিত পালিত এই শিশুরাই পরবর্তীতে মিডিয়ার সামনে এসে গুমের অভিযোগ তোলে, অথচ তাদের ওই পরিবারের আজ পর্যন্ত অন্য কোনো ব্যক্তিরা কোনোদিন কোনো ব্যক্তি আইসা বলে নাই তাদের এলাকায় খোঁজ নিয়ে দেখেন, তাদের মহল্লায় খোঁজ নিয়ে দেখেন। কারণ আমার এলাকায় একটা ঘটনা ঘটলে তো এলাকার 10 জন জানবে না? এই সমস্ত গুমের যে কথা বলা হয় 251 জন, এদের ফ্যামিলি আছে, গ্রাম আছে, খোঁজ নেন, পাবেন না, কোনো কিচ্ছু নাই, ইনফরমেশন নাই। এটা জাস্ট একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। কি বলছেন আপনি? ওরে বাবা রে বাবা, হদিস নাই। এবং যে পার্সেন্টেজ গুলো দেখাচ্ছে গুম কমিশনের রিপোর্টে, যে র্যাব হচ্ছে 25%, আর 23% হচ্ছে পুলিশ, 14% হচ্ছে ডিবি, 5% সিটিটিসি এবং 7.6 হচ্ছে অর্থাৎ 7.5% ডিজিএফআই। তাহলে এখানে জিয়াউল হাসানের সম্পৃক্ততাটা কোথায়?
প্রাতিষ্ঠানিকভাবে এই পার্সেন্টেজটা যদি গুমের শিকার হওয়া 251 জনের উপরে ফালাই দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 জন করে পড়ে, অর্থাৎ 3 জন করে ব্যক্তি প্রত্যেকটা ডিপার্টমেন্ট গুম করেছে। তাহলে সেই ব্যক্তিগুলার পরিবারগুলা কোথায়? সেই ব্যক্তিগুলোর আত্মীয় স্বজন গ্রামের বাড়ি কোথায়? কিংবা এখানে মেজর জিয়াউল হাসানের সম্পৃক্ততাটা কোথায়? সম্পৃক্ততা নেই। আর এ কারণেই মেজর জিয়াউল হাসানকে গুম কমিশনের রিপোর্টে পাওয়া যায় না। তার মানে প্রমাণ কি দাঁড়ালো? পুরো একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে মেজর জেনারেল জিয়াউল হাসানকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং তাকে জুডিশিয়াল কিলিং করার জন্য রীতিমতো পরিকল্পনা করা হচ্ছে। এখন তারা যেটা করতেছে, সম্ভবত তারা তারেক জিয়ার ওই ঘটনার সঙ্গে, তারেকের মায়ের ঘটনার সঙ্গে লোকজন বাইর করতেছে, বাইর করে কোনোভাবে তারা চেষ্টা করতেছে যে এর সঙ্গে, যেহেতু ওই সময় জিয়াউল হক ছিল না, জিয়াউল হাসান, তারা চেষ্টা করতেছে তারেকের সঙ্গে কানেকশনে কোনোভাবে জিয়াউল হাসানকে ঢোকানো যায় কিনা, বা কোনো ঢোকানো হয় কিনা, ঢোকাইলে তারা হ্যাং করে দিতে পারে কিনা। এই হচ্ছে কাহিনী। এটা জামাতের ইস্যু এজেন্ট। এবং জিয়াউল হাসান একা মারা যাবেন, আর্মির অনেক সিনিয়র ঊর্ধ্বতন সৎ দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে টার্গেট করে হত্যা করা হবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। ঠিক যেটা জিয়াউর রহমান তার শাসনামলে 4700 সেনা মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে পরবর্তীতে বিএনপির জন্ম দিয়েছিল। আর এখানে প্রেক্ষাপটটা হচ্ছে এনসিপি জামাত জন্ম দেওয়াই আছে, এনসিপি কে তো জন্ম দিয়েই রাখছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন শুধু এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তাগুলোকে সঠিক সময়ে জুডিশিয়াল কিলিং করতে পারলে ওয়াকারুজ্জামানের পথ ফাঁকা, সে খুব সহজেই রাজনীতির মাঠে চলে আসতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? কারণ সারা জীবন তো সে সেনা প্রধান থাকবে না। গেমটা বুঝতে পারছেন তো? এছাড়াও আরেকটা গেম আছে, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, আমির হোসেন আমু, এরকম প্রায় 5 জন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে জুডিশিয়াল কিলিং করা হবে। এর মধ্যে শাহজাহান খানও আছে। আর এই সব প্ল্যান করতেছে এই ওয়াকারুজ্জামান। আর এই মেসেজটা জনগণের সামনে প্রকাশ করে দেওয়ার জন্যই এই গরমে ভিডিও বানাতে হচ্ছে। এখন আপনারা সিদ্ধান্ত নিবেন আপনারা কি করবেন। আর এখানে বিএনপি কে সেলফ ইউজ করা হচ্ছে। বিএনপি ভাবতেছে আওয়ামী লীগ তো মাঠে নাই, আমরা এক চাটিয়ে খেয়ে যাব। মোটেও না। জামাতকে সরকার গঠন করায় দিয়া, এনসিপি কে বিরোধী দল বানায় দিয়া আপনার মতো বিএনপি কে মাইনাস করে দিতে ওদের কোনো আক্ষেপ থাকবে না। কেন আক্ষেপ থাকবে না জানেন? রাজনৈতিক মাঠে 90-এর শক্তির একটা শক্তি তো দেশ ছাড়া, আরেকটা শক্তি আছে বিএনপি। এটাকে দেশ ছাড়া করতে পারলে -2 কমপ্লিট। আর এ কারণেই তারেক জিয়ার আশেপাশে শিবিরের লোকজন ঘাপটি মেরে তেল দিয়ে যাচ্ছে। কেন তেল দিয়ে যাচ্ছে জানেন? খুব সহজে বিএনপি সরকারের তথ্যগুলো যেন জামাত, শিবির সহ অন্যান্য জায়গায় পাচার করতে পারে। চলেন একটা ছোট্ট প্রমাণ অডিও ক্লিপ আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। তাদের তো তারেকের আশেপাশে যারা আছে, ডায়লগ বাহাদ সব হচ্ছে শিবিরের লোক। হ্যাঁ, তারপর পররাষ্ট্র উপদেষ্টা, আরো কি উপদেষ্টা, এগুলো কিন্তু সব শিবিরের কেন, কিন্তু লন্ডনের, বুঝছো? তো এখন এরা শিবিরের ইনফরমেশনটা সমস্ত কিছু এরা তারেকের ইনফরমেশন শিবিরকে দেয়, জামাতকে দেয়। জামাত আবার বলে যে এর পরিবর্তে এই অ্যাকশনে যাও, তারা আবার সেটা তারেককে বলে যে এটা করতে হবে। এর পেছন দিয়ে এই খেলা চলতেছে। দেখলেন তো, তারেক জিয়ার আশেপাশে এই জামাতের প্রোডাক্ট ভরা। তো ভবিষ্যতে বিএনপি সরকার কতটা টিকবে এটা ডিপেন্ড করতেছে বিএনপি রাজনৈতিক মাঠে শত্রুতামি ভুলে আওয়ামী লীগকে সহ অবস্থানের জায়গাটা করে দেবে কিনা। কারণ আওয়ামী লীগ যদি না থাকে বিএনপিও থাকবে না। আর একটা সহ অবস্থান থাকা জরুরি গণতন্ত্রের ভারসাম্য রক্ষায়। হ্যাঁ, নিজেরা মারামারি করবেন, পেলাপেলি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের দেশে গণতান্ত্রিক ভাবে করেন। আজকে আওয়ামী লীগকে যদি সহ অবস্থান না দেন, নিষিদ্ধ করে রাখেন, ভবিষ্যতে বিএনপি বিপদে পড়বে। আর জামাতকে সাইজ করার জন্য একমাত্র আওয়ামী লীগের বিকল্প নাই। ধন্যবাদ। I like it. I like it. I like it. I like it.